6 বছর পর আমি দেশে ফিরে আসার সুযোগ পাই। যখন রাজনীতি আবার সচল করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ আমার অবর্তমানে আমাকে সভাপতি নির্বাচিত করে। স্কুল জীবন থেকে রাজনীতির সাথে সক্রিয় ছিলাম। কলেজ ইউনিয়নের ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছিলাম। ছাত্র রাজনীতির সঙ্গে সম্পূর্ণ সক্রিয়, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতাম। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়েও সম্পূর্ণভাবে আন্দোলন সংগ্রামের সাথে সক্রিয় ছিলাম, কিন্তু এত বড় একটা গুরু দায়িত্ব কখনো নিতে হবে সেটা কখনোই চিন্তায়ও আসেনি, আর সে ধরনের কোনো আকাঙ্ক্ষাও ছিল না। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাবা রাজনীতি করেন, মা তার পাশে সবসময় ছিলেন, আমরাও সেইভাবেই কাজ করে গেছি। কিন্তু 81 সালে বাংলাদেশে ফিরে আসার পর সমস্ত দেশ ঘুরে দেশের যে দুরবস্থা দেখেছিলাম সেটা সত্যি সহ্য করবার মতো ছিল না। প্রতি বছর দুর্ভিক্ষ, মানুষের গায়ে কাপড় নেই, ছিন্ন কাপড়, বিদেশ থেকে পুরনো কাপড় এনে তাদের পরানো হতো, একবেলা খাবার জুটত না, আর রোগের চিকিৎসা বা শিক্ষা তো সুদূর পড়া হতো। যে দেশটা আমার বাবা স্বাধীন করে দিয়ে গেলেন এবং স্বাধীনতার পর এই দেশটাকে স্বাধীন সার্বভৌম দেশ, এই সার্বভৌমত্ব রক্ষা এবং দেশকে একটা স্বাধীন জাতি হিসেবে বা স্বাধীন দেশ হিসেবে বিশ্ব দরবারে একটা সম্মানিত স্থানে নিয়ে যাওয়া, এটাই তো ছিল তার একমাত্র লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্য আর পূরণ করতে দেওয়া হলো না। অথচ সেই যুদ্ধবিধ্বস্ত দেশে যখন একদিন গড়ে তোলে, সেই সময় স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আমাদের সশস্ত্র বাহিনী, তিনি সেই বাহিনী গড়ে তুলেছিলেন। যেখানে একটা ফটো আমাদের যেখানে রিজার্ভ ছিল না, কারেন্সি নোট ছিল না, বন্ধুপ্রতিম দেশগুলির সহায়তায় তিনি কিন্তু দেশকে যেমন গড়ে তুলছেন, সেই সাথে সশস্ত্র বাহিনীকেও গড়ে তোলার পদক্ষেপ নিয়েছিলেন। এবং একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করবে তারা যেন সুপ্রশিক্ষিত হয়, উপযুক্ত গড়ে ওঠে, সেই পদক্ষেপটাও তিনি নিয়েছিলেন। ওই 72 সালেই তিনি মিলিটারি একাডেমি গড়ে তোলেন, চট্টগ্রামের জায়গা দেখে রেখেছিলেন এবং কুমিল্লায় প্রথম সেনানিবাসেই মিলিটারি একাডেমির কাজ শুরু হয়। তিনি কম্বাইন্ড আর্মস স্কুল এবং সেনাবাহিনীর প্রতিটি কোরের জন্য স্বতন্ত্র ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেন। ঢাকা, চট্টগ্রাম, খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাটে স্থাপন করেন। ভারত এবং যুগোস্লাভিয়া থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজ ক্রয় করেন এবং রাশিয়া থেকে MiG-21 সেই সময়কার যুগের সব থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান তিনি ক্রয় করেন এবং আরও সাথে অন্য অনেক কিছু। পাশাপাশি 1974 সালে একটা প্রতিরক্ষা নীতিমালাও তিনি প্রণয়ন করেন, যেমন মাত্র 9 মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করেছিলেন, সেই সাথে আমাদের প্রতিরক্ষা নীতিমালা কি হবে সেটাও তিনি করে যান। কিন্তু আমাদের পররাষ্ট্র নীতিতে তিনি যে কথা বলে গেছেন অমর বাণী, যে আমাদের পররাষ্ট্র নীতি হবে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তারপরে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার শপথ ব্যবস্থা তিনি করে নিয়ে যান। যেটুকু গড়ে দিয়ে গিয়েছিলেন ওইটুকুই, এরপরে কিন্তু আর দেশ এগোতে পারেনি। যাক, আমি 21 বছর পর 96 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করি। তখন থেকে আমার প্রচেষ্টা ছিল যে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। বিরোধী দলে থাকলেও বাংলাদেশে যদি কখনো ক্ষমতায়, কীভাবে দেশকে গড়ে তুলব, আর্থসামাজিক উন্নতি কিভাবে হবে এবং দেশের প্রতিটি প্রতিষ্ঠান কীভাবে আমরা উন্নত করব, সেই পরিকল্পনাও কিন্তু আমরা গ্রহণ করেছি এবং সেভাবে আমরা প্রস্তুত ছিলাম। জাতির পিতার হত্যাকারীদের বিচার হবে না, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে তাদের বিচারের হাত থেকে মুক্তি দিয়ে তাদেরকে বিভিন্ন দূতাবাসের চাকরিতে পুরস্কৃত করা হয়েছিল। অনেক দেশ গ্রহণ করেনি। যেমন পোল্যান্ডের কথা জানি, সেখানে একজন খুনিকে যখন নিয়োগ দেওয়া হয় তারা অস্বীকার করে, তাকে ফেরত পাঠায়। ঠিক এরকম বহু দেশ। এটা বাংলাদেশের জন্য সত্যি খুব একটা লজ্জাজনক ছিল।